ঠিক আছে, চলুন বরাবরের মতো আমরা তাহলে একটা কাজ করি যে গত ক্লাসের যে ল্যাব রিপোর্টগুলো জমা পড়ছে, আমরা সেই ল্যাব রিপোর্টগুলো রিভিউ করে আজকের ক্লাস শুরু করি। স্যার এটা কি নেক্সট উইকে কি ক্লাস হবে? মানে আমাদের তো পরীক্ষার এক সপ্তাহ আগে আবার বন্ধ থাকে না, সেটা কি নেক্সট নেক্সট ক্লাস উইকে যেটা ক্লাস হবে, হবে এখন স্যার? নেক্সট উইকে যদি ক্লাস না হয় তাহলে এর পরের উইকে হবে। তবে নেক্সট উইকে আমার দেখে মনে হচ্ছে হবে, কারণ আপনাদের পরীক্ষা তো সব মনে হয় 16, 17, 18 তারিখের দিক থেকে শুরু। তো 16 তারিখে মনে হয় ক্লাস হবে, কোনো সমস্যা থাকার কথা না। ওকে স্যার। আচ্ছা, দেখতে পারতেছি 21 জনের মতো টার্ন ইন করছেন আপনাদের ল্যাব রিপোর্ট। আজকে যে কোনো একটা ল্যাব রিপোর্ট ওপেন করি। ল্যাব রিপোর্ট 2। বাহ, উনি তো একদম আসল ল্যাব রিপোর্টটাকে বর্ডার টর্ডার দিয়ে অস্থির করে ফেলছে একদম। আচ্ছা, তো থিওরি পার্টটা গেলাম, এটা দেখার কিছু নাই। টাস্কের থেকে যাই। সো এখানে আমি শুধু দেখতে পারতেছি উনি ফিগার 1, ফিগার 2, ফিগার 3 দিছে, কিন্তু এটার কোনো টাস্ক 1, টাস্ক 2, টাস্ক 3 কিছুই দেয় নেই। এটার উদ্দেশ্য কি, লক্ষ্য কি, বৈশিষ্ট্য কি, কিছুই না দিয়ে শুধু এখানে প্যারামিটারগুলো লিখে দিছে এবং আউটপুটগুলো দেখেছে। এটা মনে হয় একটা ভালো ল্যাব রিপোর্টের এক্সাম্পল না, আপনারা হয়তো এগ্রি করবেন। শেষে কোনো ডিসকাশনও নাই, এবং কোশ্চেনিয়ার যেটা ছিল একটা, যে টাইম কনস্ট্যান্ট কাকে বলে এবং টাইম কনস্ট্যান্ট পরিবর্তন করলে টাইম কনস্ট্যান্টের সঙ্গে ক্যাপাসিটর ভ্যালু সম্পর্কটা কি আর কি, ক্যাপাসিটরটা চেঞ্জ করলে কেন আউটপুট চেঞ্জ হয়, এরকম কোনো ডিসকাশনও নাই। সো এটা সেফলি বলা যেতেছে তৌফিক ইমাম সৌরভ, আপনার ল্যাব রিপোর্টটা তেমন একটা ভালো হয়নি, নেক্সট বার আপনি আরো ইমপ্রুভ করবেন। অন্য কারো একটা দেখি। শাহ ইশতিয়াক আহমেদ, সেম, জাস্ট হ্যাঁ, শাহ ইশতিয়াক আহমেদ আমার ইনস্ট্রাকশন খুব ভালোভাবে ফলো করছেন। উনি এখানে টাস্ক 1 করে আলাদাভাবে করে দিয়েছেন ফিগারগুলোকে, এবং টাস্ক 1-এ আমি বলছিলাম যে একটা উইন্ডোর স্ক্রিনশট নিতে, যেখানে উনি প্যারামিটারগুলো যে সেট করছে সেই জিনিসটা দেওয়া আছে। সো আমি এখানে দেখি বুঝতে পারতেছি ওনাকে প্যারামিটার দেওয়া হয়েছিল হয়তো 25 ভোল্ট এবং 400 হার্টস। সেই জিনিসটা উনি সাইনোসয়েডাল যে সোর্সটা আছে সেই সাইনোসয়েডাল সোর্সের প্যারামিটারগুলো এখানে চেঞ্জ করছেন। উনি শুধু এইটা করেই থেমে থাকেন নাই, উনি এখানে যে সাইনোসয়েডাল সোর্সটা আছে এখানে খুব সম্ভবত নামটা এডিট করে বসাইছেন। শাহ ইশতিয়াক আহমেদ, আপনি কি আছেন? শাহ ইশতিয়াক আহমেদ, না মনে হচ্ছে নাই। সো এটা খুব ভালো একটা কাজ হয়েছে এখানে, আমি কোনো সমস্যা দেখতেছি না, এবং উনি অসিলোস্কোপও ঠিকভাবে ইউজ করছেন। চ্যানেল এ তে ইনপুট দেখছেন এবং চ্যানেল বি তে আউটপুট দেখছেন, এবং সার্কিটটা ফ্লোটিং নেই, সার্কিটটা গ্রাউন্ডেড অবস্থায় আছে। সো ওভারঅল এটা ভালো একটা এক্সাম্পল। সো এখানে 1 মাইক্রোফ্যারাড ইউজ করে উনি ইটা দেখাইছেন, আউটপুটটা দেখাইছেন, এবং এখানে আমরা দেখতে পারতেছি যে এটা হাফ ওয়েভে পরিণত হইতেছে এবং ক্যাপাসিটর এর কিছুটা লেভেল ধরে রাখার চেষ্টা করতেছে। ক্যাপাসিটর একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত লেভেল ধরে রাখার চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না পুরোপুরি ধরে রাখতে, একটা পর্যায়ে গিয়েও ডিসচার্জ হয়ে যাচ্ছে। সো খুব ভালো কথা। সেকেন্ড টাস্ক যেটা ছিল যে একটা ফুল ওয়েভ রেকটিফায়ার তৈরি করা, আমি দেখতে পাচ্ছি ফুল ওয়েভ রেকটিফায়ার উনি সুন্দর করে তৈরি করছেন এবং কোনো সমস্যা নাই এখানে। যেহেতু এই জিনিসটা এখানে গ্রাউন্ড করা, ডায়োডের মাধ্যমে আমরা ইনপুটটাকে অবজার্ভ করতেছি, এই জন্য আমাদের ইনপুটটা এরকম উইয়ার্ড আসতেছে, অর্ধেক সাইকেল থাকতেছে অর্ধেক সাইকেল থাকতেছে না, কিন্তু আমাদের কিছু করার নেই, এভাবেই করতে হবে। সো টাস্ক 3 ছিল হলো কি ক্যাপাসিটর একটা বসানো এবং বসে এটার ভ্যালুটা চেক করা। সো উনি 1 মাইক্রোফ্যারাড বসেছেন, গুড, কোনো সমস্যা নাই এখানে। এরপরে আস্তে আস্তে ক্যাপাসিটরের ভ্যালুটা একবার কমাইতে হয়েছে একবার বাড়াইতে হয়েছে। যখন কমাইছে তখন এটা আরো বেশি হাফ ওয়েভের মতো হয়ে গেছে, আর যখন বাড়াইছে 100 মাইক্রোফ্যারাড নিছে তখন জিনিসটা অলমোস্ট ডিসি হয়ে গেছে। সো এই ল্যাব রিপোর্টটা খুবই ভালো হয়েছে, এবং এটা একটা ভালো ল্যাব রিপোর্টের উদাহরণ শাহ ইশতিয়াক আহমেদ যেটা করছেন। সো আপনারা চাইলে ওনার ল্যাব রিপোর্টের স্টাইলটা পরের ক্লাস থেকে ফলো করতে পারেন। অ্যাপারেন্টলি আমার কাছে এটার মধ্যে কোনো দোষ চোখে পড়তেছে না, এবং উনি খুব ভালো একটা ডিসকাশনও দিয়েছেন যে when I used 10 nanofarad and 100 microfarad first time did see any, did not see any input and output, but after that
identify mistake and complete my tasks. Finally, I want to say that first time I knew about simulation. ওনার ফিডব্যাক দিছেন আর কি। তো ডিসকাশন পার্টটা মনে হয় উনি চাইলে আর একটু ইমপ্রুভ করতে পারতো, যে প্রত্যেকটা ক্যাপাসিটরের ভ্যালুর সঙ্গে কিভাবে আমার এখানকার ভ্যালুটা চেঞ্জ হচ্ছে সেটা হয়তো ডিসকাশনে কিছুটা ইনক্লুড করা যাইতো। কিন্তু ওভারঅল এটা অনেক সুন্দর হয়েছে। সো আপনারা পরবর্তীতে এই ল্যাব রিপোর্টের স্টাইলটা ফলো করতে পারেন। আপনাদের কি কোনো কোশ্চেন আছে এই ল্যাব রিপোর্টটা করার পরে, মানে কোনো বিষয় বুঝেন নাই বা করতে কোনো সমস্যা হয়েছে সিমুলেশন? স্যার শুধু সিমুলেশন করতেই একটু সমস্যা হচ্ছে স্যার। কি টাইপের? স্যার ওই যে গত ক্লাসে বলেছিলাম যে একটা স্যার সিমুলেশন রান করার পর ওই একই সিমুলেশন বা ওই ওই প্রজেক্টে মানে আমি পরবর্তীতে লাইক হচ্ছে আর একটা 10 ন্যানো ফ্যারাড দিব দিয়ে কাজ করব, সেরকম কাজ করার সিমুলেশন মতন হয় না। হয় না। সিমুলেশনটা ল্যাগ মেরে আউট হ্যাঁ, আউট করে দেয়। এটা তারপর বাস কি করেন আপনি? নতুন প্রজেক্ট খুলেন নাকি অফ করে আবার অন করেন? স্যার আবার নতুন প্রজেক্ট করা লাগে স্যার, এই ক্ষেত্রে স্যার প্রচুর এটা একটা টাইম লাগে। আসলে মানে হ্যাঁ, আমারও সমস্যা হচ্ছে এটা। স্যার এটা আমি স্বাভাবিকভাবেই করতে পারছি স্যার। প্রথমে হচ্ছে সিমুলেশন রান করার পরে ওইটা স্টপ করে নিয়ে হুম যে প্যারামিটারসটা আমি চেঞ্জ করব ওইটাতে হচ্ছে রাইট বাটন ক্লিক করলে ওইটা রেড মার্ক হয়ে যায়, তখন ওইটা ডিলিট দিয়ে নতুন একটা প্যারামিটারস ওখানে বসে সেই আবার কানেকশন দিয়ে রান করলে স্বাভাবিকভাবে করা যায় স্যার। মানে তাই? আমি হয়েছে স্যার। আপনি কি আমি যে প্রোটিয়াসটা দিছিলাম সেই প্রোটিয়াস ইনস্টল করছেন তাই না? জি স্যার, আমি ওইটাই ইনস্টল করেছি, তবে স্যার হচ্ছে আমি ইলেকট্রো ল্যাব থেকে সরাসরি ডাউনলোড করে নিয়ে স্যার। কি থেকে ডাউনলোড করে নিছেন? ইলেকট্রো ল্যাব। মানে এটা লিংকটা কি আপনি আমাদের সঙ্গে ক্লাসরুমে শেয়ার করতে পারবেন? জি স্যার, আমি তাহলে ক্লাস ঠিক আছে, শেষে। ক্লাস শেষে শেয়ার করে দিন সবার সঙ্গে। ওকে স্যার। আমিও ট্রাই করে দেখবো তাহলে এটা দিয়ে লাভ হয় নাকি কোনো। জি স্যার। আচ্ছা, আর এমনিতে অন্য সিমুলেশনের পার্টস খুঁজে পাচ্ছেন না বা অন্য কোনো প্রবলেম ফেস করছেন আপনারা? আচ্ছা, আপনি যে প্যারামিটারস গুলো দিয়ে দেন সেগুলো স্বাভাবিকভাবে পেয়ে যায়, কিন্তু যখন আমরা যেগুলোর নাম জানি না সেগুলো পেতে অনেক কষ্ট হয় স্যার। জেনেরিক নাম দিয়ে সার্চ দেন না, মনে করেন যে কোনো একটা পার্টস খুঁজতে, কি পার্টস পান নাই আপনি, খোঁজার চেষ্টা করছেন কিন্তু আমি পান নাই? হচ্ছে একটা নাম জানি না, কিন্তু আমি জানি যে হচ্ছে এই প্যারামিটারসটা দিলে এই কাজগুলো হইতে পারে। এমন প্যারামিটারস খুঁজতে যাচ্ছি, অনেকগুলো তো একই রকমের মান চলে আসতেছে, আমি কোনটা হুম নেব কিভাবে নেব এগুলো তুলে নিয়ে গেলে ওই যখন হচ্ছে আমি প্যারামিটারস এর লিস্টে রাখতেছি ওইগুলো আর আমার ঠিক মতো হচ্ছে না স্যার। ওইখানে জেনেটিক্স নামগুলো তো আর থাকে না স্যার, ওইখানে কেমন আপনি যেন। একটা কাজ করতে পারেন, আপনি ওই যে মাউজার একটা ওয়েবসাইট আছে, নাম শুনছেন? না ওখানে স্যার। হলে গিয়ে আপনার ওই ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট, রোবোটিক্স এবং অন্যান্য ইলেকট্রিক্যাল প্রজেক্টের কম্পোনেন্ট কিনতে পাওয়া যায় মাউজারে। সো আপনি মাউজারে গিয়ে যেই পার্টিকুলার পার্টটা আপনি কিনতে মানে খুঁজতে চাচ্ছেন সেটার নাম দিয়ে সার্চ দিবেন, তো মাউজার করবে কি আপনাকে প্রোডাক্ট দেখাবে যে কি কি প্রোডাক্ট আছে ওর এই ক্যাটাগরিতে। তখন আপনি যে কোনো একটার যে আইডি, প্রোডাক্ট আইডি, ওই আইডিটা দিয়ে তারপর ইসে সার্চ দেন প্রোটিয়াসে। জি স্যার। কারণ প্রোটিয়াস তো মানে বেশি ফোকাসড হলে আর&ডির দিকে, মানে যারা আসলে ইন্ডাস্ট্রিতে কাজ করে ওদের জন্য। সো ওরা মোটামুটি সব ধরনের কমার্শিয়াল প্রোডাক্ট রাখে আর কি ওদের লাইব্রেরিতে। তো আপনি মাউজারে যদি কোনো একটা কমার্শিয়াল প্রোডাক্ট খুঁজে পান তাহলে চান্সেস আর যে ওইটার জেনেরিক আইডি না, মানে ওই ওই পার্টটার যে আইডিটা, সেই আইডিটা অবশ্যই ইসের লাইব্রেরিতে থাকবে, প্রোটিয়াসের লাইব্রেরিতে থাকবে। সো আপনি একটু চেষ্টা করেন তো দেখি মাউজার থেকে পান নাকি ওই পার্টসটা। যদি না পান তাহলে আমাকে একটু বললেন, আমি একটু খোঁজার চেষ্টা করব। ওকে স্যার। আর আপনাদের যে একটা প্রজেক্ট দেওয়া হয়েছিল সেই প্রজেক্টটা নিয়ে কি আপনারা কোনো চিন্তা করছেন? স্যার একটু চিন্তা করেছিলাম বাট সময় তো মনে হয় বাড়ি দেওয়া যাবে নাকি স্যার? মিড টার্মের পরে কালেক্ট করব, মনে করেন মিড টার্মের প্রথম ক্লাসের পরের ক্লাসে কালেক্ট করব। সো ওকে সেটা স্যার। মোটামুটি কবে ফেলতেছে আমাদের 30 তারিখ ধরে রাখেন আর কি। 30 তারিখ আমরা কালেক্ট করব। সো এখন 9 তারিখ, 30 তারিখ হইতে আরো 21 দিন, 3 সপ্তাহ বাকি আছে। সো আপনারা একটু চিন্তা করেন, কাজ করেন। জাস্ট আপনাদেরকে মনে করে দিলাম, এবং যারা গত ক্লাসে উপস্থিত ছিলেন না ওরা অন্যদের থেকে জেনে নিয়েন যে প্রজেক্টটা কি ছিল। স্যার আমাদের যে স্যার নেক্সট সোমবার তো আমাদের 16 তারিখ পড়তেছে স্যার, তো স্টাডিদের ভিতরে কি স্যার আপনি ক্লাস নেবেন? স্টাডিতে আমাদের তো পরীক্ষার আগে 2 দিন স্টাডি ডে থাকে, তখন কি ক্লাসটা হবে আপনার? 16 তারিখ তো মনে হচ্ছে ক্লাস হবে। আপনাদের পরীক্ষা কবে থেকে শুরু? স্যার পরীক্ষা আর তো 18 তারিখে শুরু স্যার। 18 তারিখে শুরু হলে মনে হয় না 16 তারিখের ক্লাস স্কিপ করা যাবে। কারণ সমস্যা হয়েছে কি, আপনাদের তো অলরেডি একটা সরকারি ছুটির কারণে
একটা ক্লাস বাদ পড়ে গেছে না, আমরা যদি আরেকটা ক্লাস স্কিপ করি তাহলে প্রচন্ড চাপ পড়ে যাবে আপনাদের এক্সট্রা ক্লাসের। কারণ ইউনিভার্সিটি যে কোনো সময় বলতে পারে যে সরকারি ছুটির জন্য যে ক্লাসটা বাদ পড়ছে এটার একটা মেকআপ ক্লাস নাও, তখন অলরেডি একটা মেকআপ ক্লাসের চাপ থাকবে। আমরা যদি 16 তারিখ বাদ দিয়ে আরেকটা মেকআপ ক্লাসের চাপ চলে আসবে, মিড টার্মের পরে আর কুলে উঠতে পারবেন না এত চাপ। 16 তারিখ আমার মনে হয় কষ্ট হলেও আপনারা একটু ক্লাস করেন, আর আমাদের ক্লাস তো এমনিতে 1-1.5 ঘন্টার বেশি হয় না কখনোই। আপনারা যদি সমস্যা নেই স্যার, আমার মনে হয় না হ্যাঁ 16 তারিখে একটা ক্লাস করলে খুব একটা সমস্যা হয়ে হ্যাঁ, যাবে আর স্যার। আপনাদের যদি মনে হয় যে না অনেক সকালে উঠলে আপনারা রাত জেগে পড়ালেখা করবেন, সকালে উঠলে সমস্যা হবে, সেই ক্ষেত্রে আমরা ক্লাসটা রিস্কেডিউল করে নিতে পারবো অন্য একটা টাইমে, সেটা কোনো সমস্যা হবে না। আচ্ছা, সো আমরা আজকের ক্লাস শুরু করি। আজকের ক্লাসের আমাদের টপিক ছিল হলো গিয়ে ক্লিপার অ্যান্ড ক্ল্যাম্পার সার্কিট। সো আমি আসলে বুঝতেছি না যে এই সার্কিটগুলো এত সহজ, এগুলো ল্যাবে মানে প্রোটিয়াসে আমি কি দেখাই দেবো, আপনারা বাসায় বা কি করবেন। এই সার্কিট দিয়ে আপনাকে যদি ইন্টারেস্টিং কিছু একটা বানাইতে বলা যেত, যেমন মনে করেন একটা এসি সিগন্যাল আছে, এসি পুরো একটা সিগন্যালকে ডিসি সাইকেলে নিয়ে আসতে বললাম, এরকম কোনো একটা কাজ যদি আপনাদেরকে দিতাম কোনো একটা সার্কিটে আসলেই আপনার কাজে লাগবে, তাহলে মনে হয় সবচেয়ে ভালো হতো। না হলে এই জিনিসগুলো এক্সট্রিমলি লাইট হয়ে যেতেছে, এই ওয়ার্কলোডগুলো। তারপরে এখন কি করব বুঝতেছি না। আপনারা কি অন্য কোনো ক্লাসমেটের সঙ্গে কথা বলছেন অন্যান্য সেকশনে, ওরা কিভাবে এক্সপেরিমেন্টগুলো করতেছে? সাপোজ D2 বা D4। স্যার আমরা যেভাবে স্যার করতেছি স্যার ওরাও সেম ভাবে স্যার করতেছে এই কাজগুলো স্যার। আচ্ছা, এইভাবে কাজ করে কি আপনাদের মনে হইতেছে যে কোনো বুঝাতে সমস্যা হইতেছে বা কনফিডেন্সের অভাব হইতেছে? ল্যাবে গেলে যদি আপনাকে এই সার্কিটটা করতে দেওয়া হয়, আপনার কি মনে হয় প্রোটিয়াসে যেভাবে করছেন ল্যাবে এভাবে করতে পারবেন? স্যার সত্যি কথা বলতে স্যার এটা স্যার প্রথম অভিজ্ঞতা, এই জন্য স্যার একটু স্যার মানে আনকমফোর্টেবল হবে, যার কারণে আমাদের কাছে ল্যাপটপ নাই, মানে যোগাযোগ হচ্ছে বা কিভাবে কাজটা করতেছে এই সকল বিষয়গুলো আলোচনা হচ্ছে, কিন্তু আমরা তো নিজের হাতে করতে পারতেছি না, যেটা সত্যি কথা প্রথমত হুম, স্যার। মানে সেটা তারা কাজটা করে দেয়, দেন আমরা শুধু এডিট করে আপনাকে দিয়ে দেই, এটা একটা প্রথম কথা স্যার। আর ল্যাবে স্যার হঠাৎ করে আমাকে যদি করতে দেওয়া হয় আমার মনে হয় না আমি পারবো স্যার, কারণ যেটা সত্যি কথা আমি কিছু দেখিনি, হঠাৎ করে আমাকে বললো যে কাজটা করে দেখাও। তো এই পরীক্ষা যদি আপনাদের ল্যাব ফাইনাল যদি ইসে হয়, অন সাইটে হয়, আপনাদের কি অবস্থা হবে তাহলে? স্যার সেক্ষেত্রে স্যার আমাদের জন্য যদি আপনি একটা রিভিউ ক্লাস নেন যে এই টাইপের কোশ্চেন হতে পারে বা এরকম কোনো কিছু না দিতে না, পারি, ওখানে তো তাহলে সেটআপ স্যার টেস্ট থাকবে। সেটআপ টেস্ট মানে হলো কি আপনাকে জিনিসটা বসে করে দেখাতে হবে। স্যার সেক্ষেত্রে আমরা এটা করতে পারি যে স্যার যদি এরকম একটা সময় দেওয়া যায় যে আপনি প্রথম দিনে আমাদের দেখাইলেন, তারপর দিন সেটা নেক্সট উইকে পরীক্ষা হলো, তাহলে আমরা হয়তো করতে পারবো, মানে আচ্ছা, একদিন তো আমি যে আমাদের প্রথম ক্লাসে আপনাদেরকে একটা ভিডিও দিছিলাম, একটা স্যার ভিডিও করছিল প্রথম এক্সপেরিমেন্টটা নিয়ে, ওই ভিডিওটা দেখার পরে কি আপনাদের কোনো লাভ হয়েছিল? স্যার আরেকটা সত্যি কথা বলি স্যার, মানে আপনার সাবজেক্টে নয় স্যার, মানে এনার্জি কনভার্সন যে ল্যাবটা আছে স্যার ওইখানেও এরকম, মানে স্যার ভিডিওগুলা দেখলে স্যার ক্লিয়ার না, মানে আটকে যায়, মানে কোন কানেকশন কোথায় দিচ্ছে সেটা ভালোভাবে বোঝা যায় না, আচ্ছা, মানে প্রবলেম আছে আর কি স্যার, যেটা সত্যি কথা স্যার। এটার ব্যাপারে কিছু একটা করতে হবে, কারণ আমার মনে হচ্ছে যে এই সার্কিটগুলো এত সহজ যে প্রোটিয়াস যারা ভালো বুঝতেছে ওরা খুব সহজে করে ফেলতেছে, কিন্তু যাদের ল্যাপটপ নাই বা যারা আসলে কোনো অ্যাটেনশন দিচ্ছে না এদের কি অবস্থা হচ্ছে আমি ঠিক জানি না। সো আমি রিকোয়েস্ট করব যে যাদের ল্যাপটপ আছে, মানে যারা গ্রুপ লিডার, ওনারা একটু অ্যাক্টিভলি দায়িত্ব নিয়ে যাদের ল্যাপটপ নাই এদেরকে যে কোনো প্র্যাকটিস সেশনে আপনারা জুমে একসাথে কাজটা করবেন। কারণ যাদের নাই ওরা হয়তো এটার গুরুত্ব বুঝতেছেন না, আর যাদের আছে ওরা তো শিখেই ফেলতেছেন, ওদের কোনো সমস্যা হবে না ভবিষ্যতে। কিন্তু ভবিষ্যতে সমস্যা হবে যদি আপনারা এই জিনিসগুলো ভালো না বোঝেন, ভবিষ্যতে অবশ্যই সমস্যা হবে, এটা আমি গ্যারান্টি করতে পারি যদি আপনারা এই রিলেটেড ফিল্ডে থাকেন। মানে যে কোনো ধরনের ইলেকট্রিক্যাল চাকরি যদি আপনি নেন, আপনি যদি কোনো কনস্ট্রাকশন সাইটে চাকরি নেন, ইলেকট্রোমেকানিক্যালে চাকরি নেন, প্রোডাকশনে চাকরি নেন, আপনার যদি এই বেসিক কম্পোনেন্টগুলো সম্পর্কে আইডিয়া না থাকে আপনি কোনো জায়গায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভালো হবেন না, এটা অ্যাটলিস্ট গ্যারান্টি করা যায় মোটামুটি। সো যাদের ল্যাপটপ নেই ওনারা একটু প্রোঅ্যাক্টিভলি লিডারদের সঙ্গে থাকবেন এবং বারবার ইনসিস্ট করবেন যেন যখন সিমুলেশনগুলো রান করা হয় আপনাদেরকে নিয়ে রান করা হয়। কারণ আমি তো দেখতেছি প্রতি উইকে সবাই রিপোর্ট দিচ্ছেন,
সবার রিপোর্টই ডেটা আছে, তার মানে অবশ্যই সিমুলেশন আপনারা রান করতেছেন। মানে স্যার এই ব্যাপারটা নিয়ে স্যার আপনি যে গত ল্যাব রিপোর্ট দিয়েছেন স্যার, মানে এটা নিয়ে কথা হয়, তারপরে স্যার যে দেখায় যে এটা ঠিক হয়েছে কিনা, এটা এইভাবে করলে কেমন হয়, এগুলো আলোচনা হয়। কিন্তু স্যার মানে ও যে কাজটা করতেছে, মানে আমরা ওইখানে যে কাজটা করতে পারতেছি না সরাসরি, কিন্তু আমাদেরকে বলে যে এটা করলে কেমন হয় বা ভালো হবে কিনা, আমি না, এটা আপনারা যখন সিমুলেশন করবেন তখন একসাথে করবেন। এটা কি খুব কঠিন কিছু করাটা? স্যার ওইটা আসলে আপনি আরেকটা কথা বললেন স্যার, যে যখন সিমুলেশনটা করবে তখন যদি যে সবাই মানে জুমে অ্যাড হয়ে যদি দেখায় দেয় হ্যাঁ এটা এভাবে নিচ্ছি, এটা এভাবে করতেছি, তাহলে স্যার হ্যাঁ মোটামুটি আশা করি ভালো হবে স্যার। কারণ আমি যদি দেখি যে আপনাদের সামনের কন্টিনিউয়াস প্রোগ্রেস ভালো হচ্ছে না, তখন আমি অলরেডি অন্যান্য স্যারদের সঙ্গে ডিসকাস করছি যে কি করা যায় যে কন্টিনিউয়াস প্রোগ্রেস যদি ভালো না হয়। সেই ক্ষেত্রে সবাই আমরা একটা মানে মোটামুটি একমতে পৌঁছাইছি, যেটা হলো গিয়ে যদি এভাবে 7জন করে আমি যে 6জন করে যে লিস্ট করে দিয়েছেন, সেই লিস্টে যদি ইফিসিয়েন্সি কমে যায়, তখন আমরা যেটা করব যে অন ক্লাস চলাকালীন অবস্থায় আমরা ব্রেকআউট রুম করে দিব। ব্রেকআউট রুম করে দিয়ে যারা গ্রুপ লিডার আছে ওরা ক্লাস টাইমে জিনিসটা সমাধান করবে, সমাধান করে আমার কাছে জমা দিবে। এখন আপনারা যদি অ্যাক্টিভলি পার্টিসিপেট না করেন জুমে, মানে নিজেরা, তখন কিন্তু আমার এই ব্রেকআউট রুম করে আপনাদেরকে দিয়ে একদম সময় মানে যেই সময় ক্লাস ওই সময় করায় নেওয়া বাদে আমার হাতে কিন্তু আর কোনো অপশন থাকবে না। কারণ আমার দায়িত্ব হলো কি সবাই শিখতেছে নাকি এটা দেখা। সো আপনারা যদি সিমুলেশনটা একসাথে না করেন তখন কিন্তু আপনাদের ক্লাসের টাইমও বেড়ে যাবে, আর আপনাদেরকে ক্লাস টাইমের মধ্যে জিনিসটা সলভ করে আমাকে দিতে হবে ব্রেকআউট রুমে। এবং আমি শিওর যে সামনের উইক থেকে অনেক স্যারই এটা করবে, যে যদি দেখা যায় যে এইভাবে পারফরমেন্স ভালো হইতেছে না। সো আমার মনে হয় যে আপনারা যদি বাসায় একসাথে কাজটা করেন, এটাতে আপনাদেরও কষ্ট কমে যাবে, আমারও কষ্ট কমে যাবে। বুঝতে পারছেন? কারণ ওয়ান ওয়ে আর অ্যানাদার আপনাদের কাছ থেকে কাজটা আদায় করে নিতেই হবে আমাকে, এটা আমার দায়িত্ব। সো আপনারা চেষ্টা করবেন যে একসাথে সিমুলেশন করার জন্য। কারণ আমি যদি দেখি যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে যদি দেখি যে না আপনারা হইতেছে না এইভাবে, তখন কিন্তু আমাদের এই ব্রেকআউট রুমে চলে যাওয়া বাদে আর কোনো অপশন থাকবে না। বুঝতে পারছেন? আর ক্লাসের টাইমে একটা সিমুলেশন করে রেজাল্ট বের করা কিন্তু বেশ ডিফিকাল্ট। সো এরপরে যদি কোনো সমস্যা হয়, যাদের ল্যাপটপ নাই কোনো সমস্যা হয়, অবশ্যই আমাকে নেক্সট ক্লাসে জানাবেন যে আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে বা শিখাতে প্রবলেম হচ্ছে। ঠিক আছে? মানে এটাতে ভয় পাওয়ার কিছু নাই। প্রবলেম হইলে প্রবলেম হইতেছে, এটা স্যারকে বলতে সমস্যা কি? আপনারা তো টাকা দিয়ে কোর্সটা কিনছেন, এমন তো না যে ফ্রিতে করতেছেন, তাই না? আচ্ছা ঠিক আছে, চলেন আজকে সার্কিটটাতে আমরা যাই। আজকে সার্কিটটা খুবই সিম্পল। নর্মাল একটা ক্লিপিং সার্কিট করব, নর্মাল একটা ক্ল্যাম্পিং সার্কিট আমরা করব। আপনারা নিশ্চয়ই ক্লিপিং এবং ক্ল্যাম্পিং সার্কিট পড়ছেন কোর্সে। সো ক্লিপিং সার্কিটের কাজ হলো কি, ক্লিপ করাটার অর্থ কি? জেনারেলি আমরা কি অর্থে ক্লিপ ইউজ করি বলেন তো? ক্লিপ স্যার করার মানে কি? কাট কাট করতে হবে স্যার, একটু কাট শর্ট হয়ে করা, যাবে স্যার। হ্যাঁ। যেমন মনে করেন চুল কাটবেন আপনি, জাস্ট ছোট করে অল্প একটু করে চুল কাটবেন, তখন জেনারেলি এটাকে ক্লিপ করা বলে চুলকে। এবং চুল কাটার যে মেশিন, এটাকে কিন্তু অনেকেই ক্লিপার বলে, তাই না? যে ক্লিপ করতেছে মানে আপনার চুলটা একটা নির্দিষ্ট লেন্থ পর্যন্ত রেখে কেটে দিচ্ছে। তেমনি গাছ আপনার যে ট্রিম করে, আপনারা দেখবেন যে গাছ সুন্দর করে ট্রিম করে, ওই ট্রিমারগুলোকেও কিন্তু ক্লিপার বলা হয়। গাছকে ক্লিপ করে মানে জাস্ট উপর দিয়ে যে পাতাগুলো হয়েছে এই পাতাগুলোকে কেটে দেয়। সো ক্লিপিং মানে আমরা জেনারেলি বুঝি যে কোনো কিছুর পিক যদি থাকে, ওই পিকটাকে যদি আপনি একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত কেটে দেন, তখন ওই প্রসেসটাকে আমরা বলি হলো গিয়ে ক্লিপিং। সো নাম থেকেই বোঝা যাইতেছে যে এই সার্কিটটার কাজ কি হবে। ডায়োড ক্লিপিং সার্কিট আপনাকে বেসিক্যালি যেই কাজটা করবে, যে কোনো একটা পয়েন্টের ভোল্টেজ আউটপুট যেটা ছিল, সেই ভোল্টেজ আউটপুটের যে পিক ভ্যালুটা, সেই পিক ভ্যালুটাকে একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত রেস্ট্রিক্টেড করে দিবে। এরকম একটা সার্কিটকে আমরা বলবো ক্লিপার সার্কিট। আর এই সার্কিটটাকে যখন আমরা একটা ডায়োড দিয়ে বানাবো, তখন এইটার নাম দিছি আমরা একটা ডায়োড ক্লিপিং সার্কিট। সো আজকে আমাদের ফার্স্ট টাস্কটা হলো কি একটা ডায়োড ক্লিপিং সার্কিট বানানো। সো আপনাদের কি মনে হয় একটা ডায়োড ক্লিপিং সার্কিট কয় ধরনের হতে পারে? দুই ধরনের স্যার, কি কি? পজিটিভ ক্লিপিং, নেগেটিভ ক্লিপিং। পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারে না? স্যার 3 ধরনের পড়ছিলাম স্যার, পজিটিভ নেগেটিভ ফিডব্যাক। ফিডব্যাকটা কোনটা? স্যার এটা ওইভাবে আমারই ভালোভাবে মনে করা নেই, যায়। ফিডব্যাকটা আমারই মনে নেই। আচ্ছা, আমার যেটা মনে হয় যে দুই রকমই হওয়া সম্ভব। আপনার মনে হয় পজিটিভও কাটা সম্ভব, নেগেটিভও কাটা সম্ভব। আপনি যদি মাল্টিপল ডায়োড ইউজ করেন তাহলে বোথ ওয়েতেই কাটা সম্ভব, দুই দিকেই কাটা সম্ভব। ঠিক আছে? সো আমরা এখানে বোথটা কাটবো না, ওইটা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। আমরা আজকে ক্লাসে যেটা করব সেটা হলো কি, ফার্স্টে আমরা দেখব যে এই কনফিগারেশনটা কিভাবে কাজ করে,
তারপরে আমরা দেখবো যে জেনার ডায়োড দিয়ে কিভাবে আমরা একটা ক্লিপিং সার্কিট বানাইতে পারি। তাহলে চলুন ফার্স্টে আমরা এই সার্কিটটা বানাই ফেলাই। এই সার্কিটটা বানানোর জন্য আমাদের প্রোটিয়াসে পার্টগুলো কি ইম্পোর্ট করা লাগবে। আমি আমার শেয়ারটা চেঞ্জ করতেছি। ফার্স্টে আমাদের লাগবে হলো কি, এখানে N4007 ইউজ করছে। আমরা জেনারেলি কোন ডায়োড ইউজ করি ল্যাবে, মানে প্রোটিয়াসে? স্যার আপনি N4001 ইউজ করেন। আমরা 4001 ইউজ করি, তাই না? N4007 এর অবস্থা দেখছেন? এখানে প্যারামিটারগুলো এক্সপ্লেইন করেন তো কি লিখছে। দেখতে পারতেছেন কি সবাই? N4007 ডায়োড, জি স্যার, সিলিকন, তারপরে 100 কেভি, এটা হচ্ছে ব্রেকডাউন হচ্ছে 1 1 কেভি, আর 1000 হচ্ছে ভোল্টেজে ব্রেকডাউন হবে। আর এবং 1 অ্যাম্পিয়ার, এবং হচ্ছে 3 মাইক্রোসেকেন্ডে হচ্ছে 3 মাইক্রোসেকেন্ডটা মানে কি কেউ জানেন? আমি নিজেও জানি না 3 মাইক্রোসেকেন্ডটা মানে কি। স্যার এটা তো আমরা এটা একটু জানি না। জানিয়ে আসেন তো নেক্সট ক্লাসে। আমি নিজেও জানি না 3 মাইক্রোসেকেন্ড কি। 1 এম্পিয়ার মানে হলে কি ও সর্বোচ্চ 1 এম্পিয়ার 1 পর্যন্ত অ্যাম্পিয়ারে কাজ কারেন্টের জন্য করবে। রেটেড। ফরওয়ার্ড বায়াসে ও 1 এম্পিয়ার কারেন্ট নিতে পারবে। এর বেশি কারেন্ট গেলে ও ইন্টারনাল রেজিস্ট্যান্সের কারণে পড়ে হিটেড যাবে। হয়ে পুড়ে যাবে, ঠিক আছে? তো আমরা N4007 ইউজ করব। এটা মনে খুব সময় ইউজ করে যাতে একদম রিভার্স বায়াসে এনশিওর করে যে কিছুতেই ব্রেকডাউন হবে না। এটা কি ব্রেকডাউন টাইমটাকে মিন করতে পারে স্যার, যে হচ্ছে 3 মাইক্রোসেকেন্ডের মধ্যে এটা করবে আমার ব্রেকডাউন? মনে হয় না, কারণ ব্রেকডাউন তো আসলে টাইমের সঙ্গে ডিপেন্ড করে না। ব্রেকডাউন আপনার ডিপেন্ড করে লেগে থ্রেশহোল্ড ভোল্টেজের উপরে। এখন এমন হতে পারে যে আপনি যেটা বললেন এটা হইতে পারে তখনই যখন যদি মনে করেন সার্টেন একটা ভোল্টেজে এটার হিট হট যদি হয়ে যায়, অনেক হট হয়ে গেলে এটার মধ্যে এক্সেস ক্যারিয়ার তৈরি হবে, তখন এটা ব্রেকডাউনটা তাড়াতাড়ি হবে। এখন আমার মনে হয় না এটা টাইম, কারণ এটা যদি টাইম হইতো তাহলে এখানে একটা ভোল্টেজও লিখে দিত, মানে লিখে দিত যে মনে করেন 1000 ভোল্ট 3 মাইক্রোসেকেন্ড, মানে 1000 ভোল্টে 3 মাইক্রোসেকেন্ড থাকলে তারপরে ব্রেকডাউন হবে। কিন্তু শুধু যেহেতু টাইম দিছে, আমার মনে হয় না এটা ওই ব্রেকডাউনের টাইমটা ইন্ডিকেট করতেছে। আমার মনে হয় না আর কি, হইলে হইতে পারে, আমি শিওর না। আচ্ছা, সো আমরা আমাদের ডায়োডটা নিয়ে নিলাম। তারপরে এটার সঙ্গে আমাদের একটা রেজিস্ট্যান্স লাগবে, জেনেরিক রেজিস্ট্যান্স নিলাম আমরা একটা। তারপরে এটার সঙ্গে আমাদের একটা ভোল্টেজ সোর্স লাগবে। আপনারা কি নিজেরা কোনো প্রজেক্ট করছেন প্রোটিয়াসে, মানে নিজেদের ইন্টারেস্টে? স্যার একটা ডিলে সার্কিট আর একটা পাওয়ার সাপ্লাই বানিয়েছিলাম। ওটা তো আপনাদের ইসে দিছিল, ক্লাসে দিছিল। এমনিতে নিজেরা কিছু করছেন জি নাকি? স্যার, এছাড়া তেমন কিছু করা হয়নি স্যার। আপনারা আসলে মনে হয় সময় পান না তেমন একটা, না? স্যার ওই যে যেটা বললাম আর কি, ধরেন ল্যাব রিপোর্ট 3-4 ঘন্টা লেগে যাচ্ছে, এরপরে আর ওই প্রোটিয়াসে যে বারবার ল্যাগ মারার কারণে ওটা আর ঢুকতে মানে মানসিক শক্তি হয় না স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এটাই আমাদের মোটামুটি সার্কিট। সো এখানে ব্যাটারির কাজটা কি কেউ বলতে পারবেন? আমরা এখানে কেন একটা ব্যাটারি লাগাইলাম? তার নির্দিষ্ট অংশটাকে ক্লিপ করে দেওয়ার জন্য স্যার। কিভাবে করবে ব্যাটারি ক্লিপিংটা? আর স্যার এখানে স্যার ব্যাটারি সোর্স আমার অ্যাক্টিভ করার আগেই স্যার হচ্ছে আমি ব্যাটারি দিয়ে ডায়োডটাকে হচ্ছে দেখবো যে এটা রিভার্সে আছে না হচ্ছে ফরওয়ার্ডে আছে। যখন আমি সোর্সটাকে কানেকশন করব, যদি তখন হচ্ছে সোর্স থেকে ওই নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজটাকে সে কাট করে দেবে স্যার, ডায়োড অ্যাক্টিভেট। আচ্ছা, তো আমি যদি এই সার্কিটটা আপনাকে দেখাই, তো আপনাকে যদি জিজ্ঞেস করি যে ডায়োডটা অ্যাক্টিভেট হবে কত ভোল্টেজে, তো স্যার আপনারা কি বলবেন? কত নিচেরটা ভোল্ট? কত স্যার? নিচেরটা কত 1.5 স্যার? ভোল্ট, নরমাল 1.5 ব্যাটারি আমাদের যেটা। 0.7। স্যার তাহলে স্যার এটা স্যার আগে থেকে স্যার অ্যাক্টিভ নেই স্যার। এটা যখন আমি 2.2 থেকে বেশি হইতে হবে স্যার। 2.2 থেকে বেশি হতে হবে কেন? না স্যার স্যার, ডায়োড যদি সিলিকনের হয় স্যার তাহলে 0.4 ভোল্ট, আর এখানে স্যার আছে এই যে সোর্স আছে স্যার 1.5।
এর থেকে বেশি হইতে হবে স্যার সোর্স ভোল্টেজ। ঠিক বলছেন আপনি, কারণ এই ভোল্টেজটা তো অলরেডি এখানে একটা ভোল্টেজটা কিন্তু অলরেডি একটা পজিটিভ লেভেলে আছে। সো এই ভোল্টেজটা যতক্ষণ পর্যন্ত ওভারকাম না করতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে কারেন্টটা যেতে পারবে না। এটাকে আমরা সিম্পলি দিয়ে দেখতে পারি, কেভিএল দিয়ে দেখতে পারি, কারণ আমাদের এখানে 0.7 ভোল্ট হওয়া লাগবে। তো ওই পুরো সার্কিটটার কেভিএল সলভ করেন, পুরো সার্কিটটার কেভিএল সলভ করে দেখবেন যে কোন ভ্যালুর জন্য, ভি সাইনের কোন ভ্যালুর জন্য এখানে আপনার ড্রপ 0.7 এর উপরে থাকবে। তো সেই পয়েন্টটা যখন আপনি বের করবেন তখন আপনি দেখবেন যে এটা টোটাল ভোল্টেজ যখন 1.5 প্লাস 0.7 ওভারকাম না করবে ততক্ষণ পর্যন্ত এই ডায়োডটা অ্যাক্টিভেট হবে না। আচ্ছা, এটা গেল ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, ডায়োডটা যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভেট হবে না ততক্ষণ পর্যন্ত এই যে আমার মাউসটা যেখানে আছে এই ব্রাঞ্চটাতে আপনি ভোল্টেজ কত পাবেন যতক্ষণ পর্যন্ত ডায়োডটা অ্যাক্টিভেট হবে না? স্যার ভি সাইনের যেটা আছে সেটা পাবো। এক্স্যাক্টলি। আর যখন অ্যাক্টিভেট হয়ে যাবে তখন স্যার যেটা ফ্লো করতেছে সেটা। একটু মাথা খাটায় চিন্তা করেন, যখন ডায়োডটা অ্যাক্টিভেট হয়ে যাবে তখন আপনি এই ব্রাঞ্চে ভোল্টেজ কত পাবেন? তাহলে তো রেজিস্ট্যান্স কর্তৃক একটা ড্রপ ঘটবে স্যার ভোল্টেজে। জি স্যার। ড্রপ হয়ে কত হবে? ভোল্টেজের ভ্যালুটা কত হবে? স্যার এখানে স্যার 2.2 হবে স্যার। 2.2 হবে, কারণ এখানে আপনার ব্যাটারি প্লাস ডায়োডের যে অ্যাক্টিভেশন ভোল্টেজ এটাই তো থাকবে। তো আপনি এই ব্রাঞ্চে যখন ধরবেন এই ব্রাঞ্চতে একটা ভোল্টেজই দেখাবে, তাই না? জি স্যার। চলুন এটা আমরা টেস্ট করি। আমাদের এটা এখন হাইপোথিসিস আমরা তৈরি করলাম একটা, এখন আমরা এই জিনিসটাকে টেস্ট করি। চলুন। সো আমি এখানে অ্যামপ্লিটিউড মনে করেন কত দিব, অ্যামপ্লিটিউড 6 ভোল্ট দিই। এখানে যদি অ্যামপ্লিটিউড 6 দিই এটার মানে কি 3 ভোল্ট পিক টু পিক, সরি 3 ভোল্ট পিক এবং 6 ভোল্ট পিক টু পিক? না স্যার, এটার মানে স্যার হচ্ছে স্যার পিক টু পিক হচ্ছে স্যার 12 স্যার। তাই না স্যার 6 to সর্বোচ্চ 6 পিক চূড়া স্যার, সর্বোচ্চ চূড়া তো স্যার 6 ভোল্ট টু -6 ভোল্ট। আবার বলেন কত থেকে কত? 6 ভোল্ট থেকে -6 ভোল্ট। 12, এটার মানে 12? স্যার আচ্ছা। অ্যামপ্লিটিউড 6 হলে তো স্যার পিক টু পিক 12 হবে। 12 হবে, আচ্ছা ঠিক আছে চলুন চেক করি। আমি ল্যাবগুলো এভাবেই করেছি স্যার। আপনি যেটাতে 10 বলে দিয়েছেন পিক টু পিক, আমি অ্যামপ্লিটিউড 5 নিয়েছি স্যার। তাই? আচ্ছা চলুন দেখি, এখন বসালে আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে যাব। সো আমরা এ তে দিলাম হলে কি ইনপুট, সার্কিটের একটা সমস্যা আছে, মানে কি সমস্যা আছে বলেন তো? স্যার গ্রাউন্ড দেওয়া নেই। গ্রাউন্ড দেওয়া নেই, আচ্ছা। তারপর আমরা এখান থেকে আউটপুট নিই, আর সার্কিটটা আমরা গ্রাউন্ড করে দিই। সার্কিটটা এখন ফ্লোটিং অবস্থায় আছে। সো এখন অ্যাপারেন্টলি সবকিছু ঠিক আছে। চলো আমরা সার্কিটটাকে রান করি। রান করলে কি দেখতেছি আমরা? বাহ। এইটার দরকার নেই আমাদের, এটা সরি। স্যার আমরা সবগুলা কি ডিসি দিব না এসি দিব? আমি ডিসি রাখাটা পছন্দ করি। আপনারা অলরেডি জানেন যে কেন আমি ডিসি রাখাটা পছন্দ করি। এটাকে আমরা 2 তে রাখলাম, এটাকেও 2 তে রাখলাম। সো আমাদের এখানে 1 2 3, হ্যাঁ আপনারা ঠিক বলছেন, +6 to -6, 12 ভোল্ট এখানে হলো ডাইনামিক রেঞ্জ আমাদের টোটাল। সো আমরা এখানে ধারণা করতেছিলাম যে যখন এটা ফরওয়ার্ড সাইকেলে থাকবে তখন ফরওয়ার্ড সাইকেলে ও আমাদেরকে 2.2 পর্যন্ত ভোল্টেজকে যেতে দিবে, তাই না? এখন দেখি আমরা 2.2 পর্যন্ত পাইছি নাকি। আমার মনে হয় এটা আরেকটু বড় হলে ভালো হবে, দেখতে সুবিধা হবে। এটাকেও আমরা একটু উপরে উঠাই দিই, আর একটু বড় করে দিই। থাক এখানে। সো এটার হলে কি 60 কোন জায়গায়, এটার এই জায়গায় দেখেন তো কততে যে অন হয়েছে। ও একটা ঘরের মান হলে কি 1 1 2, মোটামুটি 2 ভোল্টে গিয়ে ও ক্লিপ করে দিছে, তাই না? 2 ভোল্টে গিয়ে কেন ক্লিপ করলো? এটা সিলিকনের ডায়োডের অ্যাক্টিভেশন ভোল্টেজ 0.7 হওয়ার কথা না? 0.7। জি স্যার।
তাহলে এটার সঙ্গে 0.7 যোগ করলে তো এটা 2.2 হওয়ার কথা, তাই না? আমরা কি দেখতে পারতেছি না এটা? এমন হতে পারে। এখন প্রতিটা ঘরের মান 0.5, 1 2 3 4, না এখনো মনে হচ্ছে অলমোস্ট 2 এর কাছাকাছি, তাই না? কোনো একটা কারণে। সো ও 2 ভোল্টে গিয়ে যেটা হইতেছে আমার ডায়োডটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। আর যেই মুহূর্তে আমার ডায়োডটা অ্যাক্টিভেট হয়ে যেতেছে, ডায়োড অ্যাক্টিভেশন মানে এখানে জাস্ট আমার একটা 0.7 ভোল্টের ভোল্টেজ সোর্স আছে, তাই না? একটা ডায়োড অ্যাক্টিভেট হয়ে যাওয়া মানে ওইটা কিন্তু পুরোপুরি শর্ট সার্কিট না, ওখানে একটা 0.7 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স আছে। সো ওই 0.7 ভোল্টের ভোল্টেজ সোর্সটা আমার এই 1.5 এর সঙ্গে অ্যাড হয়ে গিয়ে আমাদের যেই লেভেলটা হবে ওই লেভেলটাতে আমার জিনিসটা ক্লিপ হয়ে যাবে এবং ওই ভোল্টেজটাই আমরা পাবো যতক্ষণ পর্যন্ত ডায়োডটা অ্যাক্টিভেট থাকবে। ওয়ারেস আপনার নেগেটিভ হাফ সাইকেলে কি হইতেছে, নেগেটিভ হাফ সাইকেলে আমার ডায়োডটা কখনো অ্যাক্টিভেট হচ্ছেই না, কারণ একে তো কারেন্টটা তখন এইদিকে ফ্লো করতেছে, তার মধ্যে আমার এখানে আবার একটা ব্যাটারি আছে। সো তখন যেটা হবে, আপনি এখানে যদি ধরেন তখন ডায়োডটা ওপেন সার্কিট অবস্থায় আছে। ডায়োডটা যখন ওপেন সার্কিট অবস্থায় থাকবে তখন এই ব্রাঞ্চ পুরাটাকে আমরা নেগলেক্ট করতে পারি, কারণ এটা ওপেন সার্কিট অবস্থায় আছে। তখন আমরা জাস্ট হাফ ওয়েভ নেগেটিভ হাফ সাইকেলে পুরো ভোল্টেজটাই অসিলোস্কোপে দেখতে পারবো, যেটা আমরা এখানে দেখতে পারলাম। সো সিমিলারলি আমরা একটা কাজ করি এখন, ওই যে একজন যে সমাধান দিলেন আমাদেরকে যে আমরা কিভাবে একই প্রজেক্ট ফাইলে কাজটাকে আবার করতে পারি কোনো কিছু নতুনভাবে না করে। আপনি একটু বলেন তো কিভাবে আমরা কাজটা করতে পারি, যে সমাধানটা বের করছেন। তো আমরা যে প্যারামিটারসটা চেঞ্জ করব হুম, এটাতে রাইট বাটন ক্লিক দিয়ে অসিলোস্কোপটা কি থাকবে এখানে? আমরা যেই জায়গাটা চেঞ্জ করব সেটাতে আগে ক্লিক দিব স্যার, দিয়ে ওখানে হচ্ছে মাউস দিয়ে ডিলিট করে দিতে পারবো স্যার। অসিলোস্কোপটা থাকলে তো কোনো সমস্যা নেই, এটি আমি না জিজ্ঞেস স্যার, করতেছি আপনি। আপনি যে ওয়্যারটা ডিলিট করবেন সেটাই ক্লিক দেন স্যার। তাহলে চলেন আমরা একটা জেনার ডায়োড ইউজ করি। মনে করেন এটা আমি ডিলিট করে দিব, এবার মাউসটা ক্লিক, জি স্যার। মাউস না করে আমি জাস্ট ডিলিট ক্লিক করছি, আশা করি প্রবলেম হবে না। তারপর এখন কি করব? আমি নতুন প্যারামিটারস গুলো নিয়ে আসবো স্যার এখন। আচ্ছা, সো আমি মনে করেন একটা জেনার ডায়োড আনবো। ও সরি, এটা নিব, মনে করেন একটা জেনার ডায়োড নিব আমি। জাস্ট এখানে বসাইলেই হবে এখন। জি স্যার। ঠিক আছে, আমি একটা প্লেস করলাম জেনার ডায়োড, আর একটা জেনার ডায়োড প্লেস করলাম, কানেক্ট করলাম। দ্যাটস ইট, এটাই। জি স্যার, এখন আমি রান করলে স্বাভাবিকভাবে রান হবে স্যার। আচ্ছা, ফিঙ্গার্স ক্রস, ঠিক আছে, আসলে তো হচ্ছে। থ্যাংক ইউ আপনাকে, আপনার সলিউশনটা কাজ করতেছে। আমার মনে হয় সবাই এইভাবে জিনিসটা ঠিক মতো করতে পারবে। আমি করতাম কি, আমি অসিলোস্কোপটা ফার্স্টে স্টপ করে অসিলোস্কোপটা কানেকশন ফার্স্টে সরা দিয়ে অসিলোস্কোপটা ডিলিট করে দিতাম। আমার মনে হয় এই জন্যই সমস্যাটা হয়তো। আমি জানি না আপনারা কি করতেন, আমি অসিলোস্কোপটা ডিলিট করে দিতাম, এটা মনে করাটা ঠিক হতো না আমার। স্যার আমরাও এইভাবেই করি স্যার, অনেক সময় সো ঝামেলা হয়। এই মেথডটা ফলো করবেন, ওনার মেথডটা, আমার মনে হয় তাহলে আর প্রবলেম হবে না আমাদের, আশা করি, হোপফুলি। আচ্ছা, সো আমরা সেকেন্ড যে টাস্কটা করতে বলা হয়েছে ওইটা দেখলাম, যে জেনার ডায়োড ইউজ করলাম। জেনার ডায়োড ইউজ করার কারণে আমার এই সার্কিটটার হাফ, দুইটা হাফ ওয়েভই কিন্তু সার্কিটটা ক্লিপ হয়েছে। এখন আমরা চলেন ইনভেস্টিগেট করি যে কত কত ভোল্টেজে আমরা ক্লিপ পাইছি। সো আমাদের টোটাল অরিজিনাল সিগন্যালটা ছিল হলে গিয়ে -6 টু +6। এখানে আমরা যেটা পাইতেছি, আউটপুটে যেটা পাইতেছি জেনার ডায়োড ইউজ করার পরে, সেটা দেখা যাচ্ছে প্রত্যেকটা ঘরের মান 2। তাহলে এখানে আমরা পাচ্ছি হলে গিয়ে 3। এই সাইকেলে প্রথম হাফ সাইকেলে পাচ্ছি 3, নেগেটিভ হাফ সাইকেলে পাচ্ছি 3। তো আমরা এই ডায়োড যেটা ইউজ করছি, এই ডায়োডটার কত ছিল? N370A, N সরি N370A, N370, সরি 4370।
2.4 ভোল্ট 2.4 ভোল্ট হলে কি ওর অ্যাক্টিভেশন ভোল্টেজ। কেউ কি এক্সপ্লেন করতে পারবেন যে আমরা এই রেজাল্টটা কেন পাইছি এরকম? এখানে 6 এর জায়গায় 3 অলমোস্ট 3 এর মতো কেন পাইছি আমরা? পজিটিভ হাফ সাইকেলে কি হইতেছে? পজিটিভ হাফ সাইকেলে এখান দিয়ে কারেন্টটা আসার চেষ্টা করতেছে, কিন্তু ও দেখতেছে আমার ডায়োডটা এখানে রিভার্স বায়াসে আছে। তো এই ডায়োডটাকে ও অ্যাক্টিভেট করার জন্য কত ভোল্টেজ ক্রস করতে হবে? 2.4 ভোল্ট 2.4 ভোল্ট। সো 2.4 ভোল্ট ও গেল, কিন্তু এই 2.4 ভোল্ট ক্রস করলো, ক্রস করার পরে এখানে আসলো। এখানে আসার পরে এই ডায়োডের অ্যাক্রসে আমার একটা ড্রপ হবে, তাই না? কারণ এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে আছে। সো বেসিক্যালি এই পুরো ব্রাঞ্চকে আমি যদি অ্যাক্টিভেট করি, অ্যাক্টিভেট করার পরে আমি এখানে টোটাল ভোল্টেজ কয়টা পাবো? একটা পাবো হলে কি এখানে 2.4 ভোল্ট এটার সাথে, আরেকটা এখানে পাবো হলে কি এটা জাস্ট নর্মাল ফরওয়ার্ড বায়াসের যে ভোল্টেজটা সেটা হলো কি 0.7। সো 2.4 প্লাস 0.7, এখানে আমার যখন ডায়োডটা যখন অন থাকবে তখন আমি এখানে কন্টিনিউয়াসলি 2.4 প্লাস 0.7 ভোল্টেজের একটা ড্রপ পাবো, হুইচ ইজ 3.1 ভোল্ট। এই জন্য আমার পুরো জিনিসটা 3 ভোল্টে গিয়ে ক্লিপ হয়ে গেছে, মানে 6 মাইনাস 3.1 হুইচ ইজ অলমোস্ট ইকুয়াল টু 3। সো এই জন্য এখানে 3 পাচ্ছি। রিভার্স বায়াসও সেম জিনিসটা হবে, তখন এই ডায়োডটা থাকবে হলে কি রিভার্স বায়াসে। সো একে অ্যাক্টিভেট করতে আমার 2.4 ভোল্ট লাগবে এবং এটার অ্যাক্রসে সবসময় আমার 0.7 ভোল্ট ড্রপ থাকবে। সো এই জেনার ডায়োডের রিভার্স বায়াসের 2.4 আর এটার ফরওয়ার্ড বায়াসের 0.7 মিলে আমার এই ব্রাঞ্চের টোটাল ভোল্টেজ ড্রপ হবে হলে কি 3। সো 6 মাইনাস 3 হলে আমি নেগেটিভ হাফ সাইকেলেও তখন 3 ভোল্ট পাবো। সবাই কি বুঝতে পারছেন না কারো কোনো প্রবলেম আছে? স্যার আমরা যে এর আগে যে হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ারের মতো যে হচ্ছে ক্লিপার সার্কিটটা দেখলাম স্যার, হুম এখানে স্যার আমাদের আউটপুটে স্যার একটা মান থাকার দরকার ছিল না স্যার? আমরা যে হচ্ছে নেগেটিভ দিকে যে ফুল ওয়েভটা পাইলাম, এইটা কেন পাইলাম স্যার? আচ্ছা, আপনি একটা ভালো কোশ্চেন করছেন। আমার মনে হয় এটাতে অনেকেরই সমস্যা আছে। সো চলুন আমরা এই জিনিসটা এখানে না দেখে একটা হোয়াইট বোর্ডে বোঝার চেষ্টা করি। আপনার কোশ্চেনটা হলো গিয়ে যে আমরা আউটপুটটা পজিটিভ সাইকেলে ক্লিপ হয়েছে এটা আপনি বুঝছেন, তাই না? মানে এখানে কেন ক্লিপ হয়েছে, সরি এটা সোজা আঁকা যাচ্ছে না, এখানে কেন ক্লিপ হয়েছে এটা আপনি বুঝছেন, কিন্তু এখানে ফুলটা কেন পাইলাম আমরা? এখানে কি কনফিউশন? নেগেটিভ হাফ সাইকেলে পুরোটা কেন পাইলাম? যিনি কোশ্চেন করছেন একটু কনফার্ম করবেন। জি স্যার। এখানে এই জায়গাটা কেন পাইলাম, এটা কোশ্চেন আপনার। সো জি আমরা স্যার। যদি সার্কিটটা দেখি, এখানে হলো কি আমাদের সাইনোসয়েডাল সোর্সটা ছিল, এটা রেজিস্ট্যান্সটা না আঁকলেও সমস্যা ছিল না। আর আমাদের ডায়োডটা কোন ওরিয়েন্টেশনে ছিল? এই ওরিয়েন্টেশনে ছিল, তাই না? তাহলে ফরওয়ার্ড বায়াসের কথা চিন্তা করেন। ফরওয়ার্ড বায়াস এখানে কি হচ্ছে, এখান দিয়ে আপনার কারেন্ট যাওয়ার চেষ্টা করতেছে। এখন ধরলাম আমার ভোল্টেজের এটার ভ্যালু, যেহেতু এটা সাইনোসয়েডাল সোর্স, ধরলাম এটার ভোল্টেজের ভ্যালু 0.5। আমার এই ডায়োডের অ্যাক্টিভেশন ভোল্টেজ হলো কি 0.7। যেই মুহূর্তে এটার ভোল্টেজ 0.5, ডায়োডটা কি তখন অ্যাক্টিভেট হবে? না স্যার। তাহলে ডায়োডটা যদি অ্যাক্টিভেট না হয়, এটা বেসিক্যালি একটা ওপেন সার্কিট, তাই না? জি স্যার। ওপেন সার্কিট মানে আমরা এই জিনিসটাকে রিমুভ করে ফেলতে পারি আমাদের কল্পনা থেকে। এখানে যদি আমরা একটা ভোল্টমিটার ধরি, এখন আমরা কত ভোল্টেজ পাবো? স্যার এখানে সোর্স ভোল্টেজ স্যার, সোর্সে যে ডায়োডটা যদি ভোল্টেজটা ওপেন আছে, থাকে। জি মানে স্যার। 0.5 পর্যন্ত যে র্যাম্পটা, ওই র্যাম্পটা আমরা দেখব। এখন মনে করেন আমি বললাম যে এটা 0.5 আর নাই, এটা 0.5 এর বদলে এখন এখানে হয়ে গেছে 0.9 ভোল্ট। তখন কি হবে? এটা ডায়োড অ্যাক্টিভেট হয়ে যাবে। অ্যাক্টিভেট হয়ে যাবে। তখন আমি ডায়োডটাকে মুছে ফেলি, চলেন ডায়োডটাকে মুছে ফেলি। আমি ডায়োডের বদলে এখানে তখন জাস্ট সিম্পলি একটা ভোল্টেজ সোর্স রাখতে পারি, তাই না? জি স্যার। এখানে 0.7 এর একটা ভোল্টেজ সোর্স আছে। তখন এটার অ্যাক্রসে যদি আমি একটা ভোল্টমিটার ধরি, ভোল্টমিটার কি দেখাবে? জাস্ট এই সোর্সের ভোল্টেজটা দেখাবে, যেটা হলো জি স্যার। 0.7, তাই না? আমি কিন্তু কোনো ব্যাটারি আঁকিনি, জি স্যার। কমপ্লিকেশন এড়ানোর জন্য আমি কোনো ব্যাটারি আঁকিনি, ব্যাটারি পরে আঁকবো। তো সিমিলারলি এটার ভোল্টেজটা একবার পিকে উঠে কি করবে, আবার নিচের দিকে নামবে। তো আমি আবার ডায়োডটা অফ হয়ে যাবে, অফ হয়ে গেলে আবার আমি নিচের দিকের ভোল্টেজ পাবো। এখন আমি ওই ইসে ফেরত আসি, নেগেটিভ হাফ সাইকেলে ফেরত আসি। নেগেটিভ হাফ সাইকেলের এখানে আমি ভোল্টেজ ধরলাম -0.5, নেগেটিভ হাফ সাইকেল এখন আছে।
তার মানে কারেন্টটা এখন এদিকে ফ্লো করার চেষ্টা করতেছে। কারেন্টটা যদি আমার এদিকে ফ্লো করার চেষ্টা করে, ও কি দেখবে যে আমার ডায়োডটা রিভার্স বায়াসে আছে। কারেন্টটা যদি এদিকে ফ্লো করার চেষ্টা করে, ও দেখবে যে আমার ডায়োডটা রিভার্স বায়াসে আছে। ডায়োডটা যদি রিভার্স বায়াসে থাকে, কোনো কারেন্ট কি এটার ভিতর দিয়ে ফ্লো করতে পারবে? রিভার্স বাইসে থাকলে স্যার কারেন্ট তো ফলো করবে স্যার। পারবে না, কারণ আমরা দেখলাম যে এই ডায়োডটার রিভার্স বায়াসের ব্রেকডাউন ভোল্টেজ হলে কি 1000 ভোল্ট। ও কিছুতেই 0.5 ভোল্টে ব্রেকডাউন হবে না, তাই না? সো রিভার্স বায়াসে এখানে কি করবে, ডায়োডটা বেসিক্যালি একটা ওপেন সার্কিট হিসেবে কাজ করবে। আমি কি ঠিক বলছি? জি স্যার, রিভার্স তাহলে বাইসে এটাকে আমরা কেটে দিই। কাট আউট এটাকে থাকবে। সবচেয়ে ভালো হয় আমি এটাকে একদম উঠাই দিই, মুছে ফেলি এটাকে। এই ব্রাঞ্চে তাহলে বেসিক্যালি কিছু নেই, ইভেন আমার সোর্সও নেই, কারণ এটা অ্যাক্টিভিটি হচ্ছে না। এই অবস্থায় রিভার্স বায়াসে তাহলে আমি এখানে যখন একটা ভোল্টমিটার ধরবো, আমি এখানে কত রিডিং পাবো ইনপুট -0.5 এর জন্য? স্যার 0.5 পাবো। -0.5ই পাবো। তাহলে আমার এই নেগেটিভ হাফ সাইকেলের কোনো স্টেজে এই ডায়োডটা কি অন হওয়ার চান্স আছে? না স্যার। যতক্ষণ পর্যন্ত 1000 ভোল্টে না যাচ্ছে, তাই না? জি স্যার। তাহলে আমি এই পুরো হাফ সাইকেলটা এখানে ফেরত পাবো না, যেহেতু এটা ওপেন সার্কিট। আপনারা থেভেনিন করছিলেন মনে নেই, যে ওপেন ব্রাঞ্চ যখন থাকে তখন আমরা জাস্ট ওপেন ব্রাঞ্চের এই সাইডে যে ভোল্টেজ থাকে, এই সাইডে একই ভোল্টেজ থাকে, তাই না? এখন কি বুঝতে পারছেন? স্যার আমি ওই ক্যালকুলেশনটা বুঝি, কিন্তু স্যার হচ্ছে মানে কেমন যেন এটা যেন গোলাই যায় স্যার পরবর্তী টাইমে ভুলে যখন আছে। হচ্ছে আচ্ছা, ভাবতে এটা যাই। নিয়ে একটু চিন্তা করার চেষ্টা করেন, আমার মনে হয় এটা বুঝবেন। কারণ মেইন সমস্যাটা কি? মেইন সমস্যাটা মনে হয় ব্যাটারি, নাকি? ব্যাটারির জন্য জি বুঝতে স্যার। সমস্যা হয় আপনার? জি স্যার, যখন ব্যাটারি থাকে, যে আমরা যখন হচ্ছে স্যার সিরিজে যখন ব্যাটারি থাকে বা নেগেটিভে ব্যাটারি থাকে, এইগুলো হ্যাঁ। নিয়ে ভাবতে গেলে উল্টা আচ্ছা, পাল্টা হয়ে মানে যায় এখানে স্যার। কেন এখানকার হচ্ছে সুবিধাটা কি দেখেন, আপনার যখন ডায়োডটা যখন ওপেন সার্কিট হয়ে যাচ্ছে, মনে করেন ডায়োডটা যখন ওপেন সার্কিট হয়ে যেতেছে, তখন ব্যাটারির কানেকশনটা কিন্তু বেসিক্যালি এরকম। ব্যাটারিটা এই পর্যন্ত কানেক্টেড আছে, ঠিক আছে, কিন্তু এইখানে কি আপনার কিন্তু একটা ওপেন সার্কিট, কারণ ডায়োডটা কিন্তু অন হয়নি, তাই না? সো এই জায়গাটার মধ্যে কিন্তু আপনার একটা ওপেন সার্কিটের অবস্থা তৈরি হয়েছে। এখন আমরা তো সার্কিট যখন সলভ করছি, এরকম যখন ওপেন সার্কিট কোন একটা ব্রাঞ্চ থাকে, আমরা কি ওই ব্রাঞ্চটাকে আর কাউন্ট করি? না স্যার। তাহলে কিন্তু আমার এই সোর্সটাও কিন্তু তখন নাই হয়ে যাচ্ছে, মানে নেগেটিভ হাফ সাইকেলের সোর্সটাও কিন্তু কাজে আসতেছে না, যেহেতু কারেন্ট যাবে কোথা দিয়ে? কারেন্ট গেলেই না তারপর আপনি ভোল্টমিটারে ভোল্টেজ মাপতে পারবেন, তাই না? জি স্যার। আশা করি একটু যখন নিজেরা করবেন, চিন্তা করবেন, ক্লিয়ার হয়ে যাবে, আর না হলে তো আমি আসি। আচ্ছা, সো আমরা আমাদের দুইটা টাস্ক দেখে ফেললাম। 3 নম্বর একটা টাস্ক আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট হিসাবে দিব, যেটা আইদার জেনার ডায়োড বা নর্মাল ডায়োড ইউজ করেই হবে, আপনারা জাস্ট চিন্তা করলে জিনিসটা করতে পারবেন। সো এই গেল হলে কি আমাদের ক্লিপার সার্কিট। ক্লিপার সার্কিট নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, না থাকলে খুবই ভালো, তাহলে আমরা পরের সার্কিটে চলে যাই। পরের সার্কিট কি আজকের? ক্লিপারের পরে ক্ল্যাম্পার স্যার। ক্ল্যাম্পার সার্কিট। আপনারা পড়ছেন ল্যাব রিপোর্ট? ল্যাব রিপোর্টটা যে কালকে আপলোড করছিলাম, দেখছিলেন? মনে তো হচ্ছে দেখছিলাম। না স্যার। দেখেন নাই? ক্লিপার শুনলে এরপরেই ক্ল্যাম্পার এমনিতেই আসে অটোমেটিক। আচ্ছা, তো ক্ল্যাম্পার সার্কিটের সঙ্গে ক্লিপার সার্কিটের পার্থক্য কি? না স্যার, আপনি শুরুর দিকে বলছিলেন স্যার আজকে আচ্ছা ক্লিপারের আচ্ছা, ক্ল্যাম্পার সার্কিট নিয়ে আলোচনা করবেন। মনে আছে এখান থেকে। ক্লিপার সার্কিট বললে আসলে সবসময় আপনার পরে ক্ল্যাম্পার সার্কিটই আছে, কারণ থিওরিতে বলেন, ল্যাবে বলেন, সবসময় ক্লিপার ক্ল্যাম্পার একসাথে দেখানো হয়। সো ক্ল্যাম্পারের পার্থক্যটা কি ক্লিপারের সঙ্গে? ক্ল্যাম্পারের পার্থক্য হলে গিয়ে, ক্ল্যাম্পার হলে গিয়ে স্যার আপনার পুরো ভোল্টেজ লেভেলটাকে উপরে নিয়ে যায়, ক্ল্যাম্প করে। হ্যাঁ বলেন। একমুখী করে স্যার। একমুখী করতেও পারে, নাও করতে পারে। একমুখী মানে তো আপনি বলতেছেন যে মানে হয় পজিটিভ হাফ সাইকেল থাকবে বা নেগেটিভ হাফ সাইকেল থাকবে, এরকম? স্যার নেগেটিভ ক্ল্যাম্পিং কি হয় না স্যার? হ্যাঁ হ্যাঁ হয়, কিন্তু এটা আসলে আমি জাস্ট বেসিক্যালি যেটা জানি না। হয় যে আইদার এটা পজিটিভ দিকে আপনার পুরো ভোল্টেজটাকে উপরে উঠিয়ে দিবে, অথবা নেগেটিভ স্যার ওই দিকে যে আপনার পিক ভোল্টেজটাকে ভ্যালু নিচে নামিয়ে স্যার দিবে। সমান রেখে স্যার উপরে নিচে করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিক ভ্যালু সমান রেখে আমরা এটা তো উপরে বলতে নিচে পারি করে। যে একটা নির্দিষ্ট অংশ বুঝতে কেটে পারছি। নিয়ে যাই পজিটিভে বা হচ্ছে নেগেটিভে লাগাই, যে আমরা যে অংশটা হচ্ছে ক্লিপ করে নিই। আপনার এক্সপ্লেনেশনটা একদম এক্স্যাক্টলি কারেক্ট, যে ওই পজিটিভেরটা কেটে নিয়ে নেগেটিভে লাগাই, অথবা নেগেটিভেরটা কেটে নিয়ে
পজিটিভে লাগাই। এভাবেই পুরো সার্কিটটা কাজ করে। কিন্তু আমরা দেখতে পারি যেটা যে সার্কিটটা আইদার পজিটিভের দিকে উপরে উঠে যাচ্ছে বা নেগেটিভের দিকে নিচে নেমে যাচ্ছে। কিন্তু আপনি যেটা বললেন আপনার এক্সপ্লেনেশনটা একদম কারেক্ট, যে আমরা একটা হাফ সাইকেল থেকে কিছু অংশ বড় করে নিই, এই বড়ড ভ্যালুটা আমরা আরেকটা হাফ সাইকেলে যোগ করি। এখন এই যে আমরা ভ্যালুটা, যে আপনি এটা বলাতে আমার বুঝাতে খুব সুবিধা হলো। এই যে আপনি যে বললেন যে কোনো একটা হাফ সাইকেল থেকে আমরা একটা জিনিস কেটে নিয়ে আরেকটা হাফ সাইকেলে বসাই, তার মানে আমরা একটা সাইকেল থেকে আমরা চার্জ বড় করতেছি, চার্জকে কালেক্ট করতেছি, ধরে রাখতেছি, এবং পরের হাফ সাইকেলে ওই চার্জটাকে আমরা ডিসচার্জ করে অ্যাড করে দিচ্ছি। এই জিনিসটার জন্য আমাদের একটা কম্পোনেন্ট লাগবে, এক্সেস কম্পোনেন্ট। সেই কম্পোনেন্টটা কি? ক্যাপাসিটর। ক্যাপাসিটর। কারণ আমরা জানি যে ক্যাপাসিটরে আমাদের কাছে একমাত্র এমন একটা কম্পোনেন্ট আছে যে টেম্পোরারিলি চার্জ স্টোর করে এবং আমাদের ইচ্ছে মতো সে চার্জটা ডিসচার্জ করে দিতে পারে। সো এই জন্য আমরা এখানে একটা ক্যাপাসিটর ইউজ করব চার্জটা ধরে রাখার জন্য। সো চলুন আমরা একটা জেনেরিক ক্যাপাসিটর ইউজ করি, যে কোনো একটা, এটার মডেল নাম্বার ঠিক হওয়া লাগবে না, কিন্তু এটার ভ্যালু ঠিক হওয়া লাগবে। আমাদের ল্যাব রিপোর্টে ভ্যালু কত ইউজ করছে? 10 মাইক্রোফ্যারাড। সো আমরা এখানে একটা ক্যাপাসিটর নিলাম। এখানে ক্যাপাসিটরের পোলারিটি কিভাবে বুঝেন আপনারা? প্লাস মাইনাস? ল্যাবে যখন ক্যাপাসিটর নিয়ে কাজ করছেন তখন তো দেখছেন যে ক্যাপাসিটরের একটা পা থাকে প্লাস, একটা পা থাকে মাইনাস, দেখছেন না? স্যার ঠিক মতো বুঝতে পারতেছি না স্যার যে স্যার কোনটা। এটা স্যার ওই যে সোর্স এক্সট্রা একটা ভোল্টেজ সোর্স থাকতে স্যার ওইটার ডিরেকশন অনুযায়ী ধরা হয় স্যার। হ্যাঁ ঠিক বলছেন। এখানে প্রোটিয়াসে আপনার যে ক্যাপাসিটরগুলো এগুলো হলো কি ইউনিপোলার, বাইপোলার, মানে এটা আপনি ঘুরে ফিরে যদি করেন কোনো সমস্যা নেই, মানে নন পোলার বেসিক্যালি, মানে এটার মধ্যে কোনো প্লাস মাইনাস নেই, পা নেই। আপনারা যখন করবেন, মানে প্র্যাকটিক্যালি যখন কাজ করবেন, তখন প্র্যাকটিক্যালি কাজ করলে দেখবেন কি কিছু কিছু ক্যাপাসিটর আছে দেখতে বক্সের মতো। কখন আপনারা দেখছেন যে গ্রে কালারের বক্সের মতো ক্যাপাসিটর পাওয়া যায়? আপনারা ল্যাবে যখন প্র্যাকটিক্যাল জি করেন স্যার। তখন যে ক্যাপাসিটরগুলো ইউজ করেন ওই ক্যাপাসিটরগুলো দেখতে কিরকম থাকে? স্যার কালো ওগুলো রঙের ইলেকট্রোলাইটিক হচ্ছে ইয়েগুলো এক্স্যাক্টলি থাকে, ইলেকট্রোলাইটিক, এই আর যে যেগুলো কালো থাকে রঙের হচ্ছে সিলিন্ডারের সিরামিক। মতো যেগুলি। আর আপনি যেটার কথা বলছেন সেগুলো হচ্ছে সিরামিক ক্যাপাসিটর। সিরামিক। আপনি কিভাবে জানেন এটা? স্যার আমি কাজ করেছিলাম এই জন্য। আচ্ছা, যারা কাজ করবেন ওনারা ওনার এই কথাটা দেখতে পারবেন যে আমরা যেগুলি ড্রামের মতো যেগুলো দেখি সিলিন্ডারের মতো, ওগুলো হলো কি ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর, মানে ওখানে দুটা ধাতব পাত থাকে এবং মাঝখানে একটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল থাকে। সো এই জিনিসগুলো আপনার খুব বেশি স্টেবল না, যেগুলো ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর এগুলো খুব বেশি স্টেবল না। তো আমরা স্টেবিলিটির জন্য সলিড স্টেট ক্যাপাসিটর ইউজ করি, কিছু সিরামিক ক্যাপাসিটর, ওগুলো হলো চারকোনা বক্সের মতো দেখতে হয়। সো ওই ক্যাপাসিটরগুলো জেনারেলি কোনো পোলারিটি থাকে না, আপনি যেদিকেই বসান কোনো সমস্যা নেই, এটা আপনার সোর্সের যে পোলারিটি সেটার অনুযায়ী পোলারিটি ধারণ করবে। সো ওগুলো আমাদের জন্য বেটার, যেহেতু পোলারিটি নিয়ে কোনো হিসাব নিকাশ নেই, এই জন্য ওগুলো ইউজ করাটা বেটার। সো প্রোটিয়াসে আমরা যেই ক্যাপাসিটরগুলো ইউজ করি, এই ক্যাপাসিটরগুলো আমরা ধরি নিই এগুলো নন পোলার, এগুলো আপনি যেদিকে ইচ্ছে ইউজ করবেন, কোনো সমস্যা নাই। সো আপনাকে যদি এরকম কোশ্চেন জিজ্ঞেস করা হয় যে প্রোটিয়াসে পোলারিটি কিভাবে সিলেক্ট করি আমরা, আপনারা কনফিউজড হয়ে যান না। আচ্ছা, তারপরে আমাদের এখানে একটা ডায়োড লাগবে, সেটা হলো কি N4007 এখানে ইউজ করছে আমাদের ল্যাবে, ওই 1000 ভোল্টেরটাই। এটার সঙ্গে একটা লাগবে রেজিস্টার। সো এটাই হলো কি আমাদের ক্ল্যাম্পিং সার্কিট। এখানে একটা প্রবলেম হয়েছে, শর্ট হয়ে গেছে। স্যার স্ক্রিন শেয়ার হচ্ছে না তো স্যার। আপনারা কি এতক্ষণ ধরে দেখতেছেন না? না স্যার। হ্যাঁ হ্যাঁ, আমাকে আগে বলবেন না। শেয়ার আচ্ছা, তো এইটা হলো কি আমাদের সার্কিট, ঠিক আছে? আমরা এখানে ক্যাপাসিটরটা প্লেস করলাম 10 মাইক্রোফ্যারাড, আমাদের এখানে ডায়োড আছে একটা, এবং আমরা একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা মেজার করব। সো আমাদের ইনপুটটা সেমই আছে আগে যেটা ছিল, 6 to -6 12 ভোল্টের ডাইনামিক রেঞ্জ আমাদের। আমরা এখন দেখব যে 10 মাইক্রোফ্যারাড আমরা ক্যাপাসিটরটা বসানোর ফলে, তাহলে এটা বেসিক্যালি ক্যাপাসিটরটার কাজ কি হওয়ার কথা দেখেন। পজিটিভ হাফ সাইকেলে ক্যাপাসিটরটা চার্জ হবে এবং একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে আমার ডায়োডটা ওপেন হয়ে যাবে। ডায়োডটা অ্যাক্টিভেট হয়ে যাবে। অ্যাক্টিভেট হয়ে যাবে মানে আমার ডায়োডটা, এই ব্রাঞ্চটা অন হবে তখন,
এই ব্রাঞ্চটা যখন অন হবে বেসিক্যালি ও যেটা করবে ও রেজিস্ট্যান্সটাকে শর্ট করে দিবে। এই রেজিস্ট্যান্সটাকে ও যখন শর্ট করে দিবে তখন আমরা এই ডায়োডের অ্যাক্রসে শুধুমাত্র 0.7 ভোল্টই দেখতে পাবো, তাই না? এই যে এখানে যখন এটা শর্ট হয়ে যাবে তখন এটার যে ভোল্টেজটা এই ভোল্টেজটাই আমরা শুধুমাত্র দেখতে পারবো। কিন্তু জি নেগেটিভ হাফ সাইকেলে যখন যাবে নেগেটিভ হাফ সাইকেলে কিন্তু ও চেষ্টা করবে ডায়োডটাকে রিভার্স বায়াসে রাখার, কিন্তু এখানে সমস্যা যেটা, যেহেতু আমাদের এখানে একটা ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটর কিন্তু ও পজিটিভ হাফ সাইকেলে কিছুটা চার্জ স্টোর করে রাখছে। ও স্টোর চার্জটা ও কি করবে যখন দেখবে যে এদিক দিয়ে আর কোনো কারেন্ট আসতেছে না, ক্যাপাসিটর যখনই কারেন্টের পরিবর্তন দেখে যে কারেন্টের পরিবর্তন হচ্ছে, মানে কোনো একটা কারেন্ট ওর মধ্যে দিয়ে যাচ্ছিল কিন্তু এখন আর এই কারেন্টটা যাচ্ছে না, ও যখন কারেন্টের পরিবর্তনটা দেখে তখনই কিন্তু ও চেষ্টা করে যে না, আমি আমার ভিতরে যে চার্জগুলো আছে সেই চার্জগুলোকে আমি ডিসচার্জ করে দিয়ে ভোল্টেজের ভ্যালুটা সেম রাখবো। ক্যাপাসিটর সবসময় ভোল্টেজের পরিবর্তনকে বাধা দেয়। মানে কোনো একটা সার্কিটে আপনার মনে করেন কোনো একটা পার্টিকুলার পোর্শনে আপনি চান না যে আশেপাশের পরিবর্তনের কারণে ভোল্টেজের পরিবর্তন হোক, ওই জায়গায় কিন্তু আমরা ক্যাপাসিটর ইউজ করি। ক্যাপাসিটরের উদ্দেশ্য হলো কি ভোল্টেজের পরিবর্তনকে বাধা দেওয়া। ও ভোল্টেজের যখন দেখে কারেন্ট প্রবাহিত হচ্ছে বা হচ্ছে না, এটার উপর ভিত্তি করে ও চেষ্টা করে যে ভোল্টেজটা সবসময় এক ভ্যালুতে রাখার। আর ইন্ডাক্টরের কাজ হলে কি টোটালি উল্টাটা, ইন্ডাক্টর হলে কি কারেন্টের পরিবর্তনকে বাধা দেয়। সো কোনো একটা সার্কিটে আপনি যখন চাবেন যে কারেন্ট আপনার সেম লেভেলে থাকবে, কোনো একটা পরিবর্তন হলে কারেন্ট পরিবর্তন হবে না, তখন আপনি ওই সার্কিটে ইউজ করবেন ইন্ডাক্টর। আর যেখানে ভোল্টেজের পরিবর্তন চান না সেখানে ইউজ করবেন ক্যাপাসিটর। সো তখন ক্যাপাসিটরটা চেষ্টা করবে যে আমার ভিতরে চার্জটা যেটা আছে ওটা ডিসচার্জ করে দিয়ে আগে এই ব্রাঞ্চের ভোল্টেজ যেটা ছিল সেই ভোল্টেজটা সেম রাখার। সো ওই চার্জের কারণে তখন আমার ডায়োডটা কিছুক্ষণের জন্য অ্যাক্টিভ অবস্থায় থাকবে। তো এটার ফলাফলটা কি হবে চলেন আমরা দেখি, রেজাল্টটা দেখলে আমাদের বুঝতে সুবিধা হবে। কিছুই হয় নাই, আমার মনে হয় ক্যাপাসিটরের ভ্যালুটা কি কম হয়ে গেছে নাকি বেশি হয়ে গেছে, দেখি তো। বেশি হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে আমার পুরা জিনিসটাই নিচে চলে আসছে। সো আমি মেজার করি আমার এখানে ভোল্টেজ কত আছে। আমার ইনপুটে ভোল্টেজ আছে হলে কি 1 2 3 4 5 6 12 ভোল্ট। আউটপুটে আমি কত পাচ্ছি, আমি একটু নিচে নামাইনি বুঝতে সুবিধা হবে তাহলে। আউটপুটে আমি পাচ্ছি হলে কি 1 2 3 4 5 6 12 ভোল্টই পাচ্ছি, কিন্তু পুরো ভোল্টেজটা আমার চলে আসছে নেগেটিভ পোর্শনে। পজিটিভ সাইডে আমার শুধু আছে কত, পজিটিভ সাইডে আমি কত ভোল্টেজ পাবো বলেন তো। সার্কিটটা দেখেন এবং আউটপুটের সঙ্গে কল্পনা করে বলেন যে পজিটিভ সাইডে আমরা কত ভোল্টেজ পাইছি পজিটিভ হাফ সাইকেলে। স্যার 0.7। 0.7, কারণ যেই মুহূর্তে এই ব্রাঞ্চটা অ্যাক্টিভেট হয়ে যাবে এই রেজিস্ট্যান্সটা কিন্তু শর্টেড হয়ে গেছে এই ডায়োডটা দিয়ে, তাই না? তখন আমি যেটা করব যে এই ডায়োডের যে ভোল্টেজটা সেই ভোল্টেজটাই শুধুমাত্র আমরা রেকর্ড করব, আর কোনো ভোল্টেজ পাবো না। সো আমি এখানে সেফ টু অ্যাজিউম যে এই জায়গায় আমরা 0.7 পাইছি। আমরা চেক করে দেখি আমরা কি 0.7 পাইছি নাকি। সো আমার প্রতি ঘরের ভ্যালু হলো গিয়ে 0.5। পজিটিভ হাফ সাইকেলে আমি কত পাইছি দেখেন তো, এক ঘর গেছে পুরোপুরি, আরেক ঘরের অর্ধেকের থেকে কম গেছে, তাই না? জি স্যার, হালকা তাহলে একটু। মোটামুটি 0.7 ধরা যায়, সেফ টু অ্যাজিউম 0.7। আর তাহলে আমি বাকি ভোল্টেজের টুকু পুরোটুকুই পাইছি নিচে, কারণ আমার ক্যাপাসিটরের ভ্যালু অত্যন্ত বড়, এই জন্য ক্যাপাসিটর প্রচুর পরিমাণে চার্জ ধরে রাখছিল। নেগেটিভ হাফ সাইকেলে ও যখন ডায়োডটাকে রিভার্স বায়াসে রাখার চেষ্টা করতেছিল তখন যেটা হচ্ছিল যে এই চার্জটা কিছুটা তখন এটার মধ্যে ইন্টারঅ্যাক্ট করতেছিল, ইন্টারঅ্যাক্ট করে পুরো ভ্যালুটাকে নিচে নিয়ে আসছে। ঘটনা কি এটা হয়েছে নাকি অন্য? নেগেটিভ হাফ সাইকেল আপনার জিনিসটা যখন এই দিক দিয়ে যেতে চাইছে তখন এটা যদি এই ডায়োডটাকে অন রাখে তাহলে তো আমি নেগেটিভ হাফ সাইকেলও 0.7 পাবো। নেগেটিভ হাফ থেকে মানে 0.7 হবে না স্যার, ওই যে 1 কি হবে তার রিভার্স বাই প্লাস এদিকে মাইনাস, পজিটিভ হাফ সাইকেলে এই সাইডে হলে গিয়ে প্লাস এই সাইডে হলে গিয়ে মাইনাস। নেগেটিভ হাফ সাইকেলে কি হবে? ও না না না, নেগেটিভ হাফ সাইকেলে আপনার ডায়োডটা এখানে অন রাখার চেষ্টা করবে না, ডায়োডটা উল্টা দিকে কারেন্ট দেবে।
কারণ কি পজিটিভ হাফ সাইকেলে ডায়োডটা যখন পজিটিভ হাফ সাইকেল মানে আপনার এই অবস্থাতে যখন আসে, এই অবস্থাতে যখন থাকবে তখন কারেন্টটা তো এদিকে ফ্লো করবে, তাই না? সো কারেন্টটা যখন এদিকে ফ্লো করবে তখন আপনার ক্যাপাসিটরের এই সাইডের ভ্যালু হবে হলে গিয়ে প্লাস, আর এই সাইডের ভ্যালু হবে হলে গিয়ে মাইনাস। যখন নেগেটিভ হাফ সাইকেলে যাবে তখন কি হবে? তখন ক্যাপাসিটরটা আর চার্জ হবে না, কিন্তু ক্যাপাসিটরটা কোন দিক দিয়ে ডিসচার্জ হবে? ক্যাপাসিটরটা ডিসচার্জ হবে হলে প্লাস থেকে মাইনাসের দিকে। মানে ক্যাপাসিটরটার ভিতরে যে চার্জগুলো ছিল সেগুলো প্রবাহিত হবে হলে গিয়ে ডান থেকে বামে, মানে কারেন্টটা তখন ফ্লো করবে এই নেগেটিভ হাফ সাইকেলের দিকেই ফ্লো করবে। নেগেটিভ হাফ সাইকেলের ফলেও আপনার কারেন্ট যেতেছে এদিকে, এটা হলো নেগেটিভ হাফ সাইকেলের কারণে, আর ডায়োডের ডিসচার্জের কারণেও আপনার কারেন্টটা যেতেছে এদিকে। সো দুইটা কারেন্ট বেসিক্যালি আপনার যোগ হয়ে যাবে। দুইটা কারেন্ট যোগ হয়ে গেলে কখনোই এই ডায়োডটা অন হবে না, অ্যাক্টিভেট হবে না। সো এই দুইটা ভোল্টেজের যোগফল তখন আপনি এই রেজিস্ট্যান্সটার অ্যাক্রসে পাবেন। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। না বুঝতে জি না স্যার। পারলে কোশ্চেন করেন, আমি কিন্তু প্রথমবার ভুল মনে করছিলাম, পরে যখন আমি পোলারিটিটা বসাইলাম তখন আমি দেখলাম যে না, দুইটা কারেন্ট আসলে নেগেটিভ হাফ সাইকেলে যোগ হয়ে যাবে, বিয়োগ না, যোগ হয়ে যাবে। সো যোগ হয়ে গেলে আপনার এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ড্রপটাও বেশি হবে, যেহেতু কারেন্টের পরিমাণ বেশি, সো এখানে ড্রপটাও বেশি হবে। ড্রপটা যদি বেশি হয় তখন আপনার এখানে ভোল্টেজটাও আমি বেশি দেখতে পারবো। সবাই কি ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার না থাকলে আপনার ল্যাব রিপোর্ট করার পরে আমাকে কোশ্চেন করেন। এখন আমরা একটা জিনিস দেখি যে আমরা যদি এটা ভ্যালুটা যদি চেঞ্জ করে দিই, 10 মাইক্রোফ্যারাডের জায়গায় আমরা যদি 100 ন্যানোফ্যারাড যদি ইউজ করি তাহলে কি হয় চলেন দেখি। 10 মাইক্রোফ্যারাড থেকে 100 ন্যানোফ্যারাড মানে আমরা 100 গুণ কমায় দিলাম। তাহলে এখন যেটা আমাদের দেখা যাচ্ছে প্রতি ঘরের ভ্যালু হলে কি আমার 1, আর আমার লেভেলটা আছে হলে কি এই জায়গায় 0.7 আমি ঠিকই পাচ্ছি, এখানে আমি 0.7 ঠিকই পাচ্ছি, কিন্তু নিচে কম পাচ্ছি অনেক। নিচে পাচ্ছি হলে গিয়ে কেবল 2 ভোল্ট, নিচে আমার পাওয়ার কথা ছিল হলে গিয়ে প্রায় 11.3 ভোল্ট, কিন্তু সেই জায়গায় আমি পাচ্ছি মাত্র 2 ভোল্ট। কারণ এই ক্যাপাসিটরটা যেই পরিমাণ চার্জ ধরে রাখতেছে সেই পরিমাণ চার্জটা এই পুরা সিগন্যালটা ডাইনামিক রেঞ্জ মেনটেন করার জন্য ইনাফ না, এই জন্য আমরা পুরো জিনিসটা কম পাইতেছি, যেটা পাওয়ার কথা ছিল এর তুলনায় কম পাচ্ছি। সো আমরা এটার ভ্যালুটা একসময় বাড়াইতে আমরা দেখবো যে যেই পরিমাণ ভোল্টেজ আমাদের পাওয়ার কথা ছিল ওই পরিমাণ ভোল্টেজ আমরা পাবো। এটা পুরোপুরি ডিপেন্ড করবে আমার ক্যাপাসিটরের চার্জ স্টোরেজ ক্যাপাসিটির উপরে। সো এখন আমাদেরকে যদি এই জিনিসটা নিচের দিকে না নামায়, আমাদের টাস্ক যদি হয় এটাকে উপরের দিকে উঠানো, নেগেটিভের দিকে না নিয়ে এসে আমাদের টাস্ক যদি হয় পজিটিভের দিকে সরানো, আমরা কি করব? আমাদের কাজটা কি হবে? স্যার ডায়োডের পোলারিটিটা চেঞ্জ করে দিলে তো মনে হয়। ঠিক বলছেন, আমারও মনে হয় এটা করলেই কাজটা হবে। ডায়োডের পোলারিটিটা উল্টাই দিলে ও জাস্ট যেই সাইকেলে অন হইতো সেই সাইকেলে অন হবে না, বিপরীত সাইকেলটাতে অন হবে, তাহলে আমার পুরো ইফেক্টটা রিভার্স হয়ে যাবে, তাই না? ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাস এখানেই আমরা চাইলে শেষ করে দিতে পারি। এখানে আর তেমন আমার কিছু আলোচনা করার মতো নাই। সো আপনাদের কাজ যেটা হবে, আমি আবারও আপনাদেরকে প্যারামিটারগুলো দিয়ে দিব, আপনারা সুন্দর করে ল্যাব রিপোর্ট লিখে জমা দিবেন। আর এই প্যারামিটারগুলোর সঙ্গে আমাদের কি কোনো টেবিল আছে এবারের ইসে? টেবিল বা অ্যাসাইনমেন্ট আছে? না, কোনো টেবিল নেই, তবে দুইটা অ্যাসাইনমেন্ট আছে। অ্যাসাইনমেন্টের মধ্যে এখানে বলা হয়েছে রাইট দ্য বেসিক আইডিয়া অফ ইউর ভোল্টেজ ডাবলার, এক্সপ্লেইন ইটস ওয়ার্কিং প্রিন্সিপাল। সো আপনারা এই জিনিসটা অনলাইনে সার্চ করবেন এবং প্রোটিয়াসে বানিয়ে নিয়ে আসবেন। রাইট দ্য বেসিক আইডিয়া অফ ভোল্টেজ ডাবলার, এক্সপ্লেইন ইটস ওয়ার্কিং প্রিন্সিপাল। এটাই একমাত্র অ্যাসাইনমেন্ট থাকবে, এটা আমি উল্লেখ করে দিব আপনাদের এই ডক ফাইলের মধ্যে উল্লেখ করে দিব। আপনাদের কি কারো কোনো অ্যাসাইনমেন্ট বুঝতে সমস্যা হয় আমি যে প্রতি উইকে দিই আপনাদেরকে? না স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা তাহলে এখানেই শেষ করে দিই। আপনাদের সঙ্গে তাহলে আবার নেক্সট ক্লাসে দেখা হবে, এবং আপনারা অবশ্যই মনে রাখবেন যে আজকের ল্যাব পর্যন্ত আপনারা রিভিউ করে আসবেন নেক্সট ক্লাসে, কারণ নেক্সট ক্লাসে আমাদের একটা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের পরীক্ষা হবে। ওকে স্যার। ঠিক আছে, তাহলে আপনারা ভালো থাকেন সেই পর্যন্ত। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার।